সলিল ঢালি তোমার চন্দ্র সূর্য নূতন আলোয় জাগবে জ্যোতির মহোৎসবে। আজও ফোটেনি মোর শোভার কুঁড়ি, তারই বিষাদ আছে জগৎ জুড়ি। যদি নিশার তিমির গিয়ে টুটে আমার হৃদয়ে জেগে উঠে, তবে মুখর হবে সকল আকাশ আনন্দময় গানের রবে। সৌমিত্র বসু শুরু করছে তার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনারা এখন শুনবেন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজ বুধবার 4 জ্যৈষ্ঠ 1428, ইংরেজির 19 মে 2021, তিথি বৈশাখ শুক্লপক্ষ সপ্তমী, নক্ষত্র অশ্লেষা। সূর্যোদয়ের সময় ভোর 4:58 হয়ে 43 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:07 হয়ে 19 সেকেন্ড। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবারিগণ। দিনের বেলা 3:48 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় 1908 খ্রিস্টাব্দে। প্রখ্যাত ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার প্রয়াত হয়েছিলেন আজকের তারিখে 1958 খ্রিস্টাব্দে। শ্রীপাঠ গোপীবল্লভপুরে তৃতীয় শ্যামানন্দী গাদীশ্বর মহান্ত নয়নানন্দ দেব গোস্বামী প্রভুর প্রয়াণ তিথি আজকে। 1890 খ্রিস্টাব্দে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা হো চি মিন জন্মগ্রহণ করেছিলেন আজকের তারিখে। 1904 খ্রিস্টাব্দে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো, তার অন্যতম প্রতিষ্ঠাতা জামশেদজি নুসেরওয়ানজি টাটা দেহত্যাগ করেন। 1985 খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট আন্দোলনের এক স্মরণীয় ব্যক্তিত্ব পি সুন্দরায়া প্রয়াত হয়েছিলেন। 1966 খ্রিস্টাব্দে প্রখ্যাত সাহিত্যিক, আইনজীবীও ছিলেন তিনি, সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায় প্রয়াত হয়েছিলেন। 1987 খ্রিস্টাব্দে আজকের তারিখে প্রয়াত হয়েছিলেন প্রখ্যাত কমিউনিস্ট বুদ্ধিজীবী, ঐতিহাসিক চিন্মোহন সেহানবিশ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি লেখার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক দিন রাত্রি 9:30টার সময় এই শরণাগত সৌমিত্র অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু উপস্থিত হয় আপনাদের সামনে। অনেকে আসেন, আপনি যদি এখনো পর্যন্ত না এসে থাকেন আপনাকে স্বাগত। এবারে গানের পরে আজকের দিনটার বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, আর তারপর বলবো আজকের অনুষ্ঠানে কি কি আছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। নাম্বার 2, সৌমিত্র বসু শুরু করছে শরণাগতের পরের পর্যায়ে 92.7 বিগ এফএম এ আজকের দিনটার বৈশিষ্ট্য। আচ্ছা, আসামে গেছেন কখনো? বরাক অঞ্চলে, সেখানে প্রচুর বাঙালির বাস, প্রচুর, হিন্দু মুসলমান সব মিলিয়ে প্রচুর বাঙালি। আসামের সরকারি ভাষা শুধুমাত্র অসমিয়া করার প্রতিবাদে এই বরাক উপত্যকায় একটা আন্দোলন হয় 1961 খ্রিস্টাব্দে। আজকের তারিখে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে 15 জন বাঙালি প্রাণ হারান। না, নিশ্চয়ই 21শে ফেব্রুয়ারি নিশ্চয় খুব বড় দিন, আমাদের বুকের রক্ত সেঁচা দিন, কিন্তু তাই বলে এই 19শে মের কথাটাও যেন আমরা ভুলে না যাই। আজকের অনুষ্ঠানে কি কি আছে আপনাদের বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন, সেখানে স্কন্দ পুরাণের
গল্প শোনাচ্ছি আপনাদের। সে গল্প প্রায় শেষ হয়ে এলো। রাজাকে পাগল অবস্থায় নিয়ে আসা হয়েছে অরণ্য থেকে, তার বাবার কাছে নিয়ে যাওয়া হয়েছে। এরপর প্রণমী তোমারে স্বামীজি একটা গল্প বলেছিলেন, তার সূত্র ধরে আমরা বরং স্বামীজিকেই বুঝবার চেষ্টা করব এবং এই নিয়ে নানান রকম কথাবার্তা বলবো। তারপরে তো আপনারা জানেন হে মহাজীবন। হে মহাজীবনে গতদিন যার কথা বলেছিলাম সেই মানুষটির নাম জানাবো, আপনাদের জানাবো তিনি কোন সময়ে বেঁচে ছিলেন, এবং নতুন একটি কাহিনী বা নতুন একজন মানুষের কথা বলবো। আর তারপর তো আপনাদের চিঠিপত্রের উত্তর আছে, এবং তারপরে আছে মহানাদের কাল মন্দির দেখা হয়েছে, জটেশ্বর শিব মন্দির দেখব। 92.7 বিগ FM, শরণাগত সৌমিত্র বসু। একটু আড়ালে যাচ্ছে সৌমিত্র বসু, আপনারা একটু গান শুনে নিন, তারপর পুরাণ চিরন্তন। অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। গল্পটা যে জায়গায় ছিল যে রাজাকে পাগল অবস্থায় নিয়ে আসা হয়েছে সেই অরণ্য থেকে, কোনোভাবেই সারানো যাচ্ছে না। শেষে মন্ত্রী অমাত্যদের কি মনে হলো, তারা সেই উন্মাদ রাজাকে নিয়ে গেল তার বাবা মহারাজ নন্দের কাছে। মহারাজ নন্দ সংসারে থাকেন না, বানপ্রস্থ অবলম্বন করে ওই অরণ্যের মধ্যেই আছেন, সংসারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ছেলেকে দেখে, তার কথা শুনে, তার আচার আচরণ লক্ষ্য করে মহারাজ নন্দের মুখ একেবারে গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, এই যে কি অসুখ তা তো আমি বুঝতে পারছি না, তবে এইটুকু ধরতে পারছি যে এ কোনো সাধারণ অসুখ নয়। যাই হোক, আমি একে নিয়ে মহর্ষি জৈমিনীর কাছে যাচ্ছি, দেখি যদি তিনি কোনোভাবে নিরাময়ের কোনো উপায় বলে দিতে পারেন। ঋষি জৈমিনীর কাছে যাওয়া হলো। তিনি ধ্যান ও যোগে সমস্ত ঘটনা জানতে পারলেন। এ হলো সেই ধ্যান ও কাষ্ঠের অভিশাপের ফল। একটা কাজ করো, সুবর্ণমুখরী নামে এক মহাতীর্থ আছে, সেখানকার পবিত্র জলে তুমি তোমার পুত্রকে স্নান করাও, তার এই অসুখ দূর হয়ে যাবে। তাই হলো, ধর্মগুপ্তকে সেই সুবর্ণমুখরী তীর্থের নদীতে স্নান করাতেই তার উন্মত্ততা দূর হয়ে গেল। হ্যাঁ, মোটের ওপর এই হলো স্কন্দ পুরাণের এই কাহিনী। কিন্তু কাহিনী শেষ হলো, সৌমিত্র বসুর কথা শেষ হলো না। এই কাহিনীর মধ্যে লক্ষ্য করে দেখুন, দুটি উপদেশ দেওয়া আছে। প্রথম উপদেশটা তো বুঝতেই পাচ্ছেন, বিশ্বাসঘাতকতা করো না। যে তোমার উপর নির্ভর করেছে তাকে সেই নির্ভরতার মর্যাদা তোমাকে রাখতে হবে। শরণাগতকে আশ্রয় দেওয়া, এ হলো আমাদের প্রাচীন সভ্যতা বলুন, সংস্কৃতি বলুন, নীতিবোধ বলুন, সে সবকিছুর নিয়ম। হ্যাঁ, এই কথাটা তো খুব স্পষ্ট করে বলা আছে, কিন্তু এর একটু আড়ালে পড়ে গেছে বোধহয় আর একটা উপদেশ, সেটা কিন্তু আছে। অন্তত আপনাদের সৌমিত্র বসুর মনে হয়েছে সেটা আছে। সেটা হলো, কাউকে কখনো তুচ্ছ করবে না। অমুক যেন আর অমুক তমুক এসব ভাববে না। কার ভেতরে কি লুকিয়ে আছে তা কিন্তু সত্যি সত্যি আমরা ভালো করে জানি না। কেমন লাগলো এই গল্পটা? তাহলে অনুমতি করুন নতুন একটা গল্প আপনাদের সামনে পেশ করি। এই গল্পেও একজন রাজা আছেন, তার নাম ইন্দ্রদ্যুম্ন। খুব ভালো রাজা, খুব পুণ্যবান রাজা। তার রাজত্বে প্রজাদের কারুর কোনো অসুখ নেই। তিনি ছিলেন বিষ্ণুর উপাসক। তো এই যে রাজা, তিনি একজনের মুখে শুনলেন দক্ষিণ দেশে সমুদ্রের ধারে শ্রী পুরুষোত্তম নামে একটি তীর্থক্ষেত্র আছে। সেখানে নীলগিরি বলে একটি পাহাড় আছে, সেই পাহাড়ে আছে বিনি নামে একটা কুণ্ড। সেই কুণ্ডে স্নান করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফললাভ হয়। শুনে কি করলেন রাজা? আপনারা আন্দাজ করতে পারছেন কি করলেন, বা হয়তো পুরোটা আন্দাজ করতে পারছেন না, কিন্তু না, বলবো না, পরের দিন বলবো। আপাতত আমরা চলে যাব প্রণমী তোমারে এই পর্যায়ে 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে।
চলে যাব স্বামী বিবেকানন্দের কাছে, কিন্তু তার আগে গান। ভাবে তার শিষ্য শিষ্যাদের উপদেশ দিতেন, তাই নিয়ে তো কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু তার আগে একটা অন্য কথা বলি আপনাদের। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন জাত সাপে কাটার কথা। বলতেন বাজে গুরু কিরকম যেন ঢ্যামনা সাপে ধরেছে, সে গিলতেও পারছে না, তার বিষ দিয়ে মারতেও পারছে না, শিকার তার মুখের মধ্যে ছটফট করছে। যে বাজে গুরু, শিষ্য সেই রকম ছটফট করে, পুরোপুরি সেই অতীন্দ্রিয় অনুভূতির মধ্যে যেতে পারে না। কিন্তু জাত সাপ যদি ধরে, কেউটে, গোখরো বা চন্দ্রবোড়া, ব্যাস একশো বলেই শেষ। যদি কেউ ঠিক ঠিক গুরুর হাতে পড়ে, ব্যাস আর ট্যাঁফও করতে হবে না, গুরু তাকে এমন ভাবে গ্রাস করে নেবেন যে তার আর অন্যদিকে মন দেবার উপায় থাকবে না। এ হলো ঠাকুরের কথা। তা দেখছি স্বামীজিও প্রায় একই ধরনের কথা বলতেন তার শিষ্যদের। বলতেন কেউটেতে কেটেছে, তোমাদের আর নিস্তার নেই। বলতেন আমি তোমাদের জালে আটকেছি, তোমাদের আর পালাবার কোনো উপায় নেই। এবং খুব যে ভুল কিছু বলতেন তা কিন্তু নয়, এটা যারা তার কাছে এসেছেন তারা সকলেই স্বীকার করতেন। আসলে তার স্বভাবের মধ্যে এমন একটা অসম্ভব আকর্ষণী শক্তি ছিল যে ওই চুম্বক যেমন লোহাকে টেনে নেয় না, তেমনি করে তিনিও মানুষজনকে টেনে নিতে পারতেন নিজের দিকে। কিন্তু এইখানে আমি একটা কথা বলি, চুম্বকের কাছে যেতে গেলে তাকে তো লোহাই হতে হবে, কাঠ কি প্লাস্টিক হলে তো চলবে না। হ্যাঁ, স্বামীজি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে এই যারা তার পাশে জড়ো হয়েছেন তারা সত্যিকারের লোহা, সত্যিকারের প্রবল শক্তি আছে তাদের মধ্যে, আকৃষ্ট হবার শক্তি। ফলে স্বামীজির এই যে কথাগুলো, এর মধ্যে দিয়ে তাঁর ছাত্রদের প্রতি এই গভীর বিশ্বাস আর স্নেহ প্রকাশ পাচ্ছে, তাই না? কোথাও কি এই বিশ্বাস আর স্নেহের কোনো তুলনা পাওয়া যাবে? কিন্তু এখানে এই যে দ্বীপে যেটা হতো, স্বামীজির এই ধর্মোপদেশ, এটা তো এতদিন ধরেই মানুষগুলো যা সব বিশ্বাস করে এসেছেন তার থেকে অনেকটাই অন্যরকম না। তাদের পুরনো যে ধর্মমত, তার মূল ব্যাপারগুলোর সঙ্গে হয়তো তেমন বিরোধ কিছু নেই, কিন্তু যাকে বলে দৃষ্টিভঙ্গি, সেখানেও তো একটা অনভ্যাসের ব্যাপার থাকে। স্বামীজি এই মানুষগুলোর মনের মধ্যে নানা রকম সংশয়ের দোলাচল তৈরি করে দিয়েছিলেন। শিক্ষার একেবারে শুরুতেই স্বামীজি একটা কথা বলেছিলেন, মানে ক্রিস্টেন বলছেন যে সেটা আমাদের কি ভালো লেগেছিল, কি রকম ভরসা দিয়েছিল সে কি বলবো। বলেছিলেন শোনো, সব সময় যুক্তি মেনে চলবে, যুক্তি যা বলে তাই পালন করবে। আসলে আমেরিকানরা তো যুক্তির জগতের মানুষ, যুক্তিকে বাদ দিয়ে ভাবরাজ্যের দিকে চলে আসতে তাদের মন সায় দেয় না। স্বামীজি কি বলছেন? বলছেন যুক্তিকে মেনে চলবে যতক্ষণ না পর্যন্ত যুক্তিকেও পার হয়ে যেতে পারে এমন কোন উপলব্ধির সন্ধান না পাও। আজ আর এই নিয়ে কথা নয়, পরের দিন এই কথাটাকে একটু আমার মতন করে ব্যাখ্যা করার চেষ্টা করব। আপাতত গানের পর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে শুরু হবে হে মহাজীবন। শুরু হচ্ছে হে মহাজীবন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। গতদিনে হে মহাজীবনে যার কথা বলেছিলাম, দক্ষিণ ভারতের মানুষ, তার সম্পর্কে অজস্র কাহিনী চালু আছে। সে তো থাকবেই। যারা খুব বড় মাপের মানুষ হন, যারা কোনো না কোনো ধর্মকে সেই ধর্মের মধ্যে মিশে যাওয়া নানান ধরনের সব কি বলবো সব সংস্কার তার থেকে মুক্ত করে তাকে গোটা দেশময় অজস্র মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, সেই রকম একজন মানুষ যিনি ভারতের চারদিকে তৈরি করতে পারেন হিন্দু ধর্মের চারটি পীঠ, তাকে নিয়ে তো নানা ধরনের কাহিনী তৈরি হবেই। তাই তো তাকে জগৎগুরু নাম দেওয়া হয়েছে।
হিন্দু ধর্মের একজন প্রধান প্রবক্তার মর্যাদা দেওয়া হয়েছে। আদি শব্দটা ব্যবহার করা হয় তার সম্পর্কে। আদি, তিনি আদি শঙ্করাচার্য। তার জন্ম হয়েছিল 788 খ্রিস্টাব্দে, তিনি প্রয়াত হন 820 খ্রিস্টাব্দে। খুব কম সময়ের জন্য এসেছিলেন এই পৃথিবীতে। এবার নতুন একজন মহাজীবনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। মিত্র বসু শুরু করছে হে মহাজীবনের দ্বিতীয় পর্যায়, যেখানে নতুন একজন মহাজীবনের কথা বলা হবে, কিন্তু তার নাম বলা হবে না, সেটা আপনারা ভাববেন, কালকে তার নাম বলে দেওয়া হবে। প্রদীপ যে জ্বলে, প্রদীপের নিজের ভেতরে তার মাল মশলা থাকে, তো সেই জন্যই জ্বলতে পারে। তার সলতে থাকে, তেল থাকে, কিন্তু এটাও ঠিক, প্রদীপে আগুনটা লাগিয়ে দিতে হয়। যতক্ষণ না পর্যন্ত সে আগুন কেউ ধরিয়ে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত জ্বলে ওঠার সমস্ত সম্ভাবনা, সমস্ত মাল মশলা নিয়েও প্রদীপ মৃত, সে ততক্ষণ পর্যন্ত প্রদীপ হয়ে উঠল না। ভগিনী নিবেদিতা এই প্রদীপটিকে চিনেছিলেন। পাটনা কলেজের অধ্যাপক তখন তিনি। ভগিনী নিবেদিতা তাকে বলেছিলেন, তুমি ইতিহাস চর্চা করো, ইতিহাস চর্চা করো, ইতিহাস নিয়ে লেখো। এত ভালো ছাত্র তুমি, এত পড়াশোনা তোমার, এত ভালো রেজাল্ট, আমার দেশের ইতিহাস ঘুমটার আড়ালে মুখ লুকিয়ে আছে। আমার দেশের ইতিহাস মানে এই ভারতের ইতিহাস। হ্যাঁ, ইংরেজ ঐতিহাসিকেরা কেউ কেউ লিখেছেন, কিন্তু তোমার দেশের ইতিহাস তুমি লিখবে না, নিজের অতীতকে উদ্ধার করবে না, এও তো দেশের কাজ, দেশের সেবা। বেশ, কিন্তু এ দেশের কথা যদি একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে জানতে হয়, তাহলে তো শুধু ইংরেজি, সংস্কৃত আর বাংলা জানলে চলবে না। কত ভাষাভাষীর দেশ এই ভারতবর্ষ। এর ইতিহাসকে ভালো করে জানতে গেলে শিখতে হবে উর্দু, ফার্সি, মারাঠি, আরো নানান রকমের ভাষা। শিখলেন। যা কিছু তথ্য প্রমাণ, দলিল, দস্তাবেজ লাগবে, সবটা তার মূল রূপে পড়তে হবে, তো জানতে হবে, তার জন্য শিখলেন। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ইতিহাস পড়িয়েছেন, ছাত্রদের সামনে নতুন নতুন দিগন্ত খুলে দিয়েছেন। 1926 খ্রিস্টাব্দে পাটনা আর তারপর কটকে অধ্যাপনা করা এই মানুষটিকে করে দেওয়া হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। লিখলেন আওরঙ্গজেবের ইতিহাস, না একটা বইয়ে নয়, আওরঙ্গজেবের ইতিহাস লিখলেন 5টা খণ্ড জুড়ে। তারপরে সার মাধা বই, অজস্র বই। আমাদের দেশের ইতিহাস যেন পরতে পরতে খুলে যেতে লাগলো তাঁর হাতে। মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, শিবাজি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, লিখছেন এইসব বিষয় নিয়ে। কিন্তু এমনটা ভাববেন না তিনি শুধু অতীতের মধ্যেই মুখ গুঁজে বসেছিলেন। তিনি যখন এই সমস্ত লেখালেখি করছেন, এই চর্চা করছেন, সেই সময় বাংলা সাহিত্য দেখছে রবীন্দ্রনাথের উত্থান। নোবেল পুরস্কার পাওয়ার অনেক আগে তিনি এই কবিকে চিনতে পেরেছিলেন। তার রচনার ইংরেজি অনুবাদ করেছিলেন বিশ্বময় তার বাণী ছড়িয়ে দেবার জন্য। হ্যাঁ, ভারতের তথা গোটা পৃথিবীর ইতিহাস চর্চার ধরন, তার যে ধরন, তার থেকে অনেক দূরে সরে গেছে, সে তো যাবেই। একটা সময়ের আধুনিক দৃষ্টিভঙ্গি পরের প্রজন্মের কাছে বুড়োপনা বলে মনে হয়, এ তো সব ক্ষেত্রেই হয়, আমরা সবাই জানি। কিন্তু সে সবকিছু সত্ত্বেও তিনিই ছিলেন প্রথম আধুনিক ভারতীয় ঐতিহাসিক। সে কথা ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া কিছুতেই সম্ভব হবে না।